বাংলা সাহিত্যের কিছু অসাধারণ গল্প নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন ভৌতিকগত অলৌকিক। আজ আপনাদের জন্য থাকছে প্রেমেন্দ্র মিত্রের ব্রহ্মদৈত্যের মাঠ। গল্পের চরিত্রে থাকছে সুনীল এবং বলছি আমি ডক্টর আলিফ। শুরু হচ্ছে ব্রহ্মদৈত্যের মাঠ। সুনীল সেদিন বিলেত থেকে ডাক্তারি পাশ করে ফিরেছে। চিরকাল সে ডানপিটে। তার উপর বিজ্ঞানের আলোয় পৃথিবীকে দেখবার পর ভয় ডর তার আর কিছু থাকবার কথা নয়। তবুও এখনও ব্রহ্মদৈত্যের মাঠের কথা শুনলে সে শিউরে ওঠে। কেন যে ওঠে সেই গল্পই আজ তার কাছে যেভাবে শুনেছি বলবো। সুনীল বলে, আমাদের শহরতলির ভেতর দিয়ে যে লম্বা সিধে সড়কটা নদীর ধার পর্যন্ত গেছে, তার দক্ষিণ পাশে ছিল ব্রহ্মদৈত্যের মাঠ। প্রকাণ্ড পতিত জমি, তাতে না ছিল মানুষের বসতি, না ছিল গাছপালা, শুধু শূন্য মাঠ খা খা করত। এমন শূন্য মাঠ হয়তো অনেক জায়গাতেই আছে, কিন্তু এই মাঠের ভারী বদনাম ছিল। সে বদনামটা কি আমরা ভালো করে কেউ জানতাম না। তবু দিন দুপুরেও সেই মাঠের পাশ দিয়ে যেতে আমাদের গা ছমছম করত। নানা রকম কথাই সে মাঠ সম্বন্ধে শোনা যেত। কোনটা যে সত্য তা আমরা বুঝতে পারতাম না। কেউ বলতো যে সে মাঠ নাকি মানুষের পার হওয়ার সাধ্যই নেই। সে দুঃসাহস করতে গিয়ে কত লোক নাকি আশ্চর্যভাবে মাঠের মাঝখান দিয়ে আলোয় অদৃশ্য হয়ে গেছে। আবার কোথাও শোনা যেত সে মাঠে গভীর রাতে লাল আলখেল্লা পরা এক দীর্ঘ দেহ বুড়া লোক ঘুরে বেড়ায়। তার সঙ্গে চোখাচোখি হওয়ার দুর্ভাগ্য যার হয়, তার নাকি আর রক্ষে নেই। এমনই সব নানান গুজব শুনে এই মাঠ সম্বন্ধে আমাদের ভয়ের আর সীমা ছিল না। নদীর ধারে নবাবগঞ্জে আমাদের স্কুল। সড়ক দিয়ে না গিয়ে এই মাঠ পার হয়ে গেলে অনেকটা সময়ের সুসারও হতো, কিন্তু অত্যন্ত দেরি হয়ে গেল। মাস্টার মশাইদের চক্ষু স্মরণ করে আমরা সেই মাঠ পার হয়ে যাওয়ার সাহস সংগ্রহ করতে পারতাম না। এই ভয়ঙ্কর মাঠই কিন্তু একদিন হঠাৎ আমাদের তীর্থস্থান হয়ে উঠল। একদিন সকালে উঠে হঠাৎ চমকে শুনলাম বাড়ির ধার দিয়ে ছ্যাঁকড়া গাড়িতে ব্যান্ড বাজিয়ে সার্কাসের দল চলেছে। অনেক রকম বাজনাই পৃথিবীতে আছে, কিন্তু ছোটবেলায় যে ছ্যাঁকড়া গাড়িতে সার্কাসের প্ল্যাকার্ড টাঙানো থাকে এবং যার ভেতর থেকে পৃথিবীর দাতা শ্রেষ্ঠ দাতা এমন হ্যান্ডবিল বিলি করে যায়, তার ব্যান্ডের মতো মধুর বাজনা আর কোনো কিছুই নেই। অনেক কাকতি মিনতি করে ছ্যাঁকড়া গাড়ির পেছনে পেছনে বহুদূর পর্যন্ত দৌড়ে একটা হ্যান্ডবিল জোগাড় করে জানলাম যে আমাদের শহরে পৃথিবীর অষ্টম আশ্চর্য বিশ্বম্ভর সার্কাস আমেরিকায় নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়ার আগে অনুগ্রহ করে কয়েকদিনের জন্য খেলা দেখিয়ে যাবে। প্রবেশ মূল্য সবচেয়ে কম দেখলাম 4 আনা, এবং তারই সঙ্গে বিলম্বে হতাশ হবেন এই সতর্কবাণী পরে ঠিক করলাম যেমন করেই হোক এ সার্কাস দেখতে হবেই। কিন্তু পরের মুহূর্তেই হ্যান্ডবিলের বাকিটা পরে মন একেবারে দমে গেল। দেখলাম সার্কাস হবে এই মাঠে। পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখবার লোভেও এই মাঠে যেন যেতে মন সরছিল না। শেষ পর্যন্ত কিন্তু লোভেরই জয় হলো। ভাবলাম শহর শুদ্ধ লোক তো যাবে, তবে ভয় কিসের। বাড়িতে কাউকে অবশ্য জানালাম না, জানালে রক্ষা থাকতো না। খেলা হবে 2 বার, সন্ধ্যায় আর রাত 9টায়। কিন্তু নানান ফন্দি ফিকির করেও বাড়ির গুরুজনদের দৃষ্টি এড়িয়ে সন্ধ্যায় খেলা দেখতে যেতে পারলাম না। 9টার খেলা দেখতে যাওয়ার জন্য বেশি সাহস দরকার, কিন্তু সুবিধা অনেক। মনে মনে সেই সংকল্প করলাম আমাদের শোবার ঘরটা একেবারে বাড়ির একধারে। কোনো রকম তাড়াতাড়ি পড়াশোনা সেরে সেদিন মাথা ধরার নাম করে শুয়ে পড়ি। এই ঘরে বড় দাদা ছাড়া আর কেউ শোয় না। তিনি অনেক রাতে এসে একেবারে কোনো দিকে না চেয়ে শটান করে শুয়ে পড়েন। মাকে বললাম মাথা ধরার জন্য চোখের আলো সহ্য হচ্ছে না। মাও সরল বিশ্বাসে আলোটা সরিয়ে নিয়ে গেল। আর আমার পাইকে মশারিটা ভালো বেশ করে চারধারে গুজে দিয়ে জানালা দিয়ে বের হয়ে আসলাম। এই মাঠের নামে যেটুকু ভয় ছিল, সার্কাসের কাছে পৌঁছে লোকের ভিড়, আলো ও আয়োজনের ঘটায় সে কোথায় যে উবে গেল
তার পাত্তাই পেলাম না। এ যেন সে মাঠ নয়, রাতারাতি আলাদিনের প্রদীপ থেকে যেন তার উপরে এক মায়ানগর বানিয়ে দিয়েছে কেউ। কি আশা আকাঙ্ক্ষা কৌতূহল নিয়ে যে লম্বা গ্যালারির সকলের চেয়ে উঁচু বেঞ্চির একাধারে গিয়ে বসলাম তা বলতে পারি না। নিজের সৌভাগ্য নিজেরই যেন বিশ্বাস হচ্ছিল না। মনে হচ্ছিল সার্কাস আরম্ভ হওয়ার আগে হয়তো কি একটা দুর্ঘটনা ঘটে যাবে, সার্কাস দেখা আমার ভাগ্যে আর হবে না। কিন্তু নির্বিঘ্নে সার্কাস আরম্ভ হয়ে গেল। বরাবর আমার সকাল সকাল শোয়া অভ্যাস, কিন্তু নতুন খেলার পর খেলার ঊর্ধ্ব নিঃশ্বাসে দেখতে দেখতে ঘুম যে কোথায় উড়ে গিয়েছিল বলতে পারলাম না। ক্লাউনদের ভাড়ামিতে হাসতে হাসতে সেদিন নারী ছিঁড়ে যাওয়ার মতো উপক্রম হলো। ট্রাপিজ খেলোয়াড়দের অসীম সাহস দেখে সভয়ে তারা এই বুঝি পড়ল মনে করে কতবার যে চোখ বুঝলাম বলতে পারি না। জানোয়ারদের অদ্ভুত শিক্ষা দেখে অবাক হয়ে গেলাম। সব খেলাই ভালো, শুধু ঘোড়ার একঘেয়ে খেলা একেবারে বিরক্তিকর। একবার ঘোড়ার খেলা আরম্ভ হয় আর বুঝতে পারি কি দারুণ ঘুমে চোখ আমার জড়িয়ে এসছে। সার্কাস শেষ হলে তখন বোধহয় বেশি দেরি নাই। সার্কাস ম্যানেজার নিজে সেই একঘেয়ে ঘোড়ার খেলা শুরু করেছে। দেখতে দেখতে বিরক্তি ধরে গেছে। মনে মনে কখন তা শেষ হবে ভাবছি। এমন সময় মনে হলো ঘোড়াগুলো যেন রিংয়ের ভেতর নেই, গ্যালারিময় ছড়িয়ে পড়ে তারা অত্যন্ত সহজে কাঠের উপর দিয়ে দৌড়ে বেড়াচ্ছে। পর মুহূর্তে মনে হলো আমি যেন রিংয়ের মাঝখানে কেমন করে এসে পড়েছি এবং আমায় ঘিরে বিদ্যুৎ বেগে ঘোড়াগুলো ঘুরছে। শুধু ঘুরছে না, ঘুরতে ঘুরতে ক্রমশ তারা আমার একেবারে কাছে ঘেঁষে আসছে। আর একটু এলেই তারা একেবারে আমার গায়ের উপর এসে পড়বে। আমি চিৎকার করে উঠলাম। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে দেখি অন্ধকার, চারিদিকে গাঢ় অন্ধকার। সাতপুরু কালো পর্দায় চোখ ঢেকে রাখলেও বোধহয় চোখে এত অন্ধকার দেখা যায় না। আশেপাশে হাত দিয়ে বুঝতে পারলাম আমি সেই গ্যালারির কাঠের বেঞ্চির উপরেই কাত হয়ে শুয়ে আছি, অথচ আমার আশেপাশে কেউ কোথাও নেই। সেই সার্কাস আলোয় মানুষের কোলাহলে জমজমাট হয়েছিল, তার চিহ্ন কোথাও নেই, খালি অন্ধকার। আর সেই অন্ধকারে ভিজে কাঠের গুঁড়োয় কেমন একটা ভ্যাপসা গন্ধ। বুঝলাম ঘোড়ার একঘেয়ে খেলা দেখতে দেখতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর কখন যে সার্কাস ভেঙে গেছে, কখন যে সমস্ত লোকজন চলে গেছে, কখন সার্কাসের লোকেরা সমস্ত বাটি তাতি নিভিয়ে চলে গেছে, কিচ্ছুই টের পাইনি। আশ্চর্যের কথা এই যে সার্কাসের লোকেরাও আলো নেভাবার আগে আমায় দেখতে পায়নি। কিন্তু কেন যে পাইনি সেই কথা ভেবে এখন কোনো লাভ নেই। বিরাট তাঁবুর ভেতর অন্ধকারে আমি একা, এটাই সবচেয়ে বড় কথা। বাইরে বোধহয় তখন ঝর্ণা হোক, খুব জোরে হাওয়া বইছে। সমস্ত সামিয়ানাটা সেই হাওয়ায় দুলে এমন একটা অমানসিক শব্দ হচ্ছিল যে আমার বুকের ভেতর পর্যন্ত শিউরে উঠতে লাগলো। মনে পড়ল এই তাঁবুর বাইরেই সেই ভীষণ মাঠ। এই নিঃস্বতি রাতে সেখানে জনমানব নেই, শুধু অন্ধকার। কিন্তু তাঁবুর ভেতরেই বা কি করে থাকা যায়? আমি হাতড়ে গ্যালারি দিয়ে নামলাম, কিন্তু কোন দিকে যাব? ধীরে ধীরে দুপা এগুতেই হোঁচট খেয়ে পড়ে গেলাম। তাঁবুর একটা খুঁটির দড়িতে পা জড়িয়ে গেছে। অনেক কষ্টে সে দড়ি ছাড়িয়ে আর একটু যেতে গিয়ে আবারও গোটা কতেক চেয়ারে সজোরে ধাক্কা লাগলো। এবার আমি থাকতে পারলাম না, সজোরে চিৎকার করে উঠলাম। সে চিৎকার, শব্দ, নিস্তব্ধ তাঁবুর ভেতর এমনভাবে প্রতিধ্বনিত হতে লাগলো যে মনে হলো সে আমার গলার শব্দ নয়। খানিক চুপ করে দাঁড়িয়ে রইলাম, কেউ সাড়া দেয় কিনা দেখবার জন্য। কিন্তু কোথায় কে? হঠাৎ সর্বাঙ্গে কাটা দিয়ে উঠল। মনে হলো আমার অত্যন্ত নিকটে যারা যেন ফিস ফিস করে কথা বলছে। কান পেতে শোনার চেষ্টা করলাম, কিন্তু কিছুই বুঝতে পারলাম না। কাপা গলায় বললাম, কে? কোনো সাড়া নেই। তেমন ফিস ফিস শব্দ অত্যন্ত কাছে। অত্যন্ত ভয়ের সময় মানুষের একটা সাহস যেন কোথা থেকে আসে। মরিয়া হয়ে হাত বাড়ালাম, কিছুই নয়। দেখি একটা থামের গায়ে একটা কাগজ আঁটা ছিল।
তারই খানিকটা খুলে গেছে এবং সামান্য হয় সেটা নড়ে খসখস শব্দ হচ্ছে। আমি এই শব্দটাকেই বোধহয় ফিস ফিস বলে মনে করছিলাম। কাগজটা ছিঁড়ে ফেললাম, মনে একটু বলও পেলাম। মিথ্যে ভয় আর করব না, এই তাঁবু থেকে বেরোবার পথ আমাকে বের করতেই হবে। হঠাৎ আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। কাগজ ছিঁড়ে ফেলা সত্ত্বেও সেই ফিস ফিস শব্দ আমার কানে আসছে। এবার অপর দিকে শুধু শব্দ নয়, তাড়াতাড়ি ফিরতে গিয়ে মনে হলো যেন আগুনের মতো লাল দুটো চোখ এতক্ষণ জ্বলছিল হঠাৎ মিলিয়ে গেল। সমস্ত শরীর ভয়ে অবশ হয়ে যাচ্ছিল। প্রাণপণে চিৎকার করে বললাম, তাঁবুতে কে আছো, সাড়া দাও। তবুও সমস্ত নিস্তব্ধ। এই নিশুতি রাতে অন্ধকারে এই তাঁবুর ভেতর কি যে করব, কোথায় যে যাব ভেবে না পেয়ে ভয়ে আমার শরীর হিম হয়ে যাচ্ছিল। গ্যালারির বেঞ্চি ধরে এবার বেরোবার পথ চেষ্টা করলাম। ভাবলাম যেখানে বেঞ্চি শেষ হয়েছে সেখানেই নিশ্চয়ই পথ পাওয়া যাবে। কিন্তু আশ্চর্য, বেঞ্চি ধরে যতদূর যাই কোথাও তার শেষ হতে চায় না। মনে হলো ঘন্টার পর ঘন্টা আমি এভাবেই ঘুরছি, তবুও বেঞ্চির শেষ নেই। ক্লান্তিতে পা আর চলতে চাইছিল না। হঠাৎ অন্ধকারে বসে পড়লাম, হতাশ হয়ে গেলাম। তখন সত্যি ভয় ভাবনায় আমি কেঁদে ফেলেছি, কিন্তু সেখানে কাঁদলে শুনছে কে জেনে নিজেই চুপ করলাম। এবার মনে হলো কে যেন সার্কাসের ভেতর চলে বেড়াচ্ছে। স্পষ্ট পায়ের শব্দ, খট খট খট। ডাকলাম, কে? পায়ের শব্দ সঙ্গে সঙ্গে থেমে গেল, কিন্তু খানিক বাদেই শুনলাম দূরে আবার সেই পায়ের শব্দ। আবারও ডাকলাম, কে? কোনো উত্তর নেই। মনে হলো একটা যদি আলো থাকতো এই সময়। আমার মনে আলোর কথা উঠতে না উঠতেই আশ্চর্য হয়ে দেখি সার্কাসের মাঝখানে একটা আলো জ্বলে উঠেছে। সে আলোয় সমস্ত সার্কাস অদ্ভুত দেখাচ্ছিল। শূন্য গ্যালারি, শূন্য সমস্ত চেয়ার, শুধু একলা আমি সার্কাসের এক জায়গায় দাঁড়িয়ে আছি। না, একলা তো না আমি নই। আমার মুখোমুখি ওধারের গ্যালারিতে একটা লোক মাথা নিচু করে বসে আছে যে। আনন্দে বুকটা লাফিয়ে উঠল। চিৎকার করে ডাকলাম, শুনুন মশাই। লোকটা তবুও মাথা তুলল না। দেখে ভাবলাম হয়তো অন্য মানুষকে আছে বলে শুনতে পাচ্ছে না। ছুটতে ছুটতে তার কাছে গিয়ে ডাকলাম, শুনুন। লোকটা এবার মুখ তুলে তাকালো। প্রথমে তার চাহনিটা অদ্ভুত মনে হলো, কিন্তু খানিক বাদে আমার দিকে চেয়ে সেই হো হো করে হেসে উঠে বলল, তুমি এসেছো? তোমার জন্যই তো বসেছিলাম। এ আবার কি বলে? হয়তো ভুল করেছে ভেবে বললাম, আমি সার্কাসের সময় ঘুমিয়ে পড়েছিলাম, এখন বাড়ি যেতে পারছি না। লোকটা আবারও হো 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 করে বিকটভাবে হেসে উঠে বলল, বাড়ি যেতে পারছো না? বসো। বাড়ি যাবে কি? কতদিন ধরে তোমার খেলা দেখবার জন্য অপেক্ষা করে আছি। আমার খেলা দেখে যাও। তার চোখ দেখে সব হয়ে দুহাত পিছিয়ে এলাম। এ আবার কোন পাগলের পাল্লায় পড়া গেল? লোকটাও সঙ্গে সঙ্গে এগিয়ে এলো। বুঝলাম তার হাত ছাড়ানো সহজে সম্ভব নয়। ভয়ের ভেতরও বুদ্ধি করে এই পাগলকে ঠান্ডা করবার জন্য বললাম, তোমার খেলা তো অনেক আগেই দেখলাম, আমায় পথ দেখিয়ে দাও। লোকটা মাথা নেড়ে বলল, আমার খেলা দেখনি, ওরা কি আর আমায় খেলা দেখাতে দেয়? দাঁড়াও, চুপ করে দাঁড়িয়ে দেখো। তারপর আর বাক্য ব্যয় না করে লোকটা একটা ঝোলান দড়ি বেয়ে শটান উপর উঠে গেল। বহু উচ্চে সামিয়ানার মাথা থেকে একটা ট্রাপিজ ঝোলানো ছিল। লোকটা দড়ি বেয়ে সেই ট্রাপিজে উঠে গেল। তারপর দেখি ভয়ঙ্কর দোলা। নিচের দিকে মাথা করে ট্রাপিজ দুলিয়ে একবার সার্কাসের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত লোকটা সবেগে দোল খেতে খেতে নানা রকম কসরত দেখাতে লাগলো। এ লোকটা কিরকম পাগল বুঝে উঠতে পারছিলাম না, কিন্তু সে বেশিক্ষণ নয়। হঠাৎ এমন একটা কাণ্ড ঘটে গেল যা ভাবলে এখনো হৃদকম্প হয়। ট্রাপিজের দড়ি সহসা ছিঁড়ে গেল এবং সেই তাঁবুর মাথা থেকে লোকটা ছিটকে গ্যালারির এক ধারে চিৎকার করে পড়ে গেল। আতঙ্কে চিৎকার করে আমিও সেই দিক ছুটে গেলাম। মনে হলো গ্যালারির কাঠের উপর পড়ে লোকটার দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কাছে গিয়ে অবাক হয়ে গেলাম।
লোকটার অক্ষত শরীরে সেই বেঞ্চির উপর বসে আছে। না, অক্ষত শরীর তো ঠিক না। তার মুখের দিকে চেয়ে ভয় আটকে উঠলাম। তার মুখের নিচের দিকটা, একবার সেই গলা থেকে উপরের মাড়ি পর্যন্ত একেবারে ফাঁক। চিবুকবিহীন মুখে লোকটার দাঁতগুলো বিকটভাবে বেরিয়ে আছে। আমার ভয় দেখে লোকটা হাত বাড়িয়ে একটা কি কুড়িয়ে নিয়ে মুখে ফেলে দিয়ে বলল, নাও, এবার হয়েছে তো। ওটা আমার, কেবলই খসে যায়। সেই যে 30 বছর আগে খসে গেছে, এখনো জোড়া লাগলো না। তার মুখ দেখি আবার জোড়া লেগে স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু স্বাভাবিকই হোক আর অস্বাভাবিকই হোক, আমার দেখবার সাহস আর ছিল না। কোনো দিকে না চেয়ে আলো থাকতে থাকতে প্রাণপণে ছুটে আমি সার্কাসের একটি দরজা দিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। কিন্তু বেরোলে কি হয়, সার্কাসের যদি বা আলো ছিল, এখানে দারুণ অন্ধকার। এই অন্ধকার, এই মাঠ পেরিয়ে কোন দিক দিয়ে বাড়ি যাব ভেবে না পেয়ে হতাশ হয়ে পড়েছি। এমন সময় অত্যন্ত কাছে কার গলার আওয়াজ পেলাম। কোথায় ছিলে এতক্ষণ হতভাগা? আমি এই অন্ধকারে সারা শহর খুঁজে বেড়াচ্ছি। চল, বাড়ি চল। ওমা, এই যে বর্দার গলা। আমার পলায়ন তাহলে তো জানাজানি হয়ে গেছে। হয়তো কেন, নিশ্চয়ই তার জন্য যথেষ্ট বকুনীয় মার খেতে হবে। জেনেও কিন্তু তখন আনন্দে আমার গলা ধরে এসেছিল। শুধু বললাম, চলো দাদা। অন্ধকার পথে দাদা আগে আর আমি পিছে। কতক্ষণ যে চলেছি বলতে পারি না। সামনে একটা উঁচু পুকুরের পাড়ে দাদাকে উঠতে দেখে বললাম, দাদা, এ কোথায় এলে? এই পথ তো নয়। হ্যাঁ, এই পথ। থমকে দাঁড়িয়ে পড়লাম। এ তো দাদার কণ্ঠস্বর নয়। এবার অন্ধকারের ভেতরও দেখতে পেলাম সামনে যে দাঁড়িয়ে, তার দীর্ঘ দেহ রাঙা একটা আলখেল্লায় ঢাকা, মাথায় তার লম্বা গোল টুপি। ধীরে ধীরে সে আমার দিকে ফিরে তাকালো, কিন্তু তার সঙ্গে চোখাচোখি হওয়ার আগেই আমি মূর্ছিত হয়ে পড়লাম। সকালে চোখ আলো লেগে যখন জ্ঞান হলো, তখন দেখি প্রকাণ্ড একটা দিঘির উঁচু পাড়ের উপর আমি শুয়ে আছি অজ্ঞান অবস্থায়। আর একটু হলেই গড়িয়ে একেবারে দিঘির অতল জলে তলিয়ে যেতে পারতাম। যাইনি। এই আশ্চর্য! এই দিঘি আমি চিনি। এই মাঠের একেবারে এক প্রান্তে, যেখানে সার্কাস, তার প্রায় 1 ক্রোশ দূরে এর অবস্থান। রাতে যা যা দেখেছি তা যদি স্বপ্ন হয়, তাহলে কেমন করে এত দূরে এসে পড়লাম বোঝা শক্ত। যখন বাড়ি ফিরলাম তখন বেলা 9টা। আমার অবস্থা দেখে মা বললেন, হ্যাঁ রে, ভোরে উঠেই কোথায় গিয়েছিলি বলতো? সর্বাঙ্গে কাদা ধুলো। বুঝলাম আমার পালানোটা মোটেই ধরা পড়েনি, কিন্তু মনে হলো পড়লেই ভালো ছিল। যদি আমাদের ভিডিও পছন্দ হয়ে থাকে, আমাদের ঘটনা এবং এই গল্পটি পছন্দ হয়ে থাকে, তাহলে লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। বেল বাটনে ক্লিক করে আমাদের পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন। সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে যাবেন আজই। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।